নমস্কার, সুপ্রভাত সবাইকে। সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই। আপনারা তো জেনে গেছেন যে আমাদের বাড়িতে কারা এসছেন সুইডেন থেকে। তো বিশেষ করে ভুজুর জন্য এই যে সকালবেলা উঠেই থোপাটা রেডি করছি। একটা আজ্জে বুড়ো মাছ, এটা চার করলাম। এই থোপাটা এখন পেতে দেব। আগের দিন তো কিছু পাওয়া যায়নি, তো দেখি আজকে কি পাওয়া যায়। দু একটা যায় হলেই ভালো। তো সেই আশা নিয়ে এই থোপাটা এখন পুকুরে ফেলবো, দেখা যাক কি হয়। আর এখন সকালবেলার দিকে ওদিকে রান্নাবান্না খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে, ওদিকটায় যাব। তো সঙ্গে থাকুন, আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এখন ওই পাশটায় দেব, ওখানটায় বেশি ভরে দিয়ে দেখি কি অবস্থা। যারা প্যাকেজের গেস্ট ছিলেন তারা সবাই জঙ্গলে চলে গেছেন, এই জাস্ট বেরোলেন। আর ওইদিকে আমাদের বড়দি যিনি এসেছেন উনি উঠেছিলেন, নদী রাস্তার এদিক থেকে ঘুরে গেছেন। আর আরও দিদি বুঝু ওরা এখনও উঠেনি, তো এতক্ষণ মনে হয় উঠে পড়েছে। ওদিক থেকে ঘুরে আসলাম তখন তো উঠেনি। এখন যাই দেখি ভাত বসানো হয়ে গেছে। আর খাওয়ার জন্য যে ব্যবস্থা সেটা করতে হবে। সকালবেলা অন্য কিছু খাবেন না, লুচি পরোটা রুটি ওই সব কিছু না, ভাত আর তার সঙ্গে বেগুন পোড়া। গাছের বেগুনগুলো এই কদিন তুলছিলাম না, এখন তুলবো। হ্যাঁ, বারবিদি কালকে রাত্রি আমার কি বলেছে না, কি বলেছে? বলে সুস্মিতা একটু কচু সেদ্ধ ভাজা লঙ্কা দিয়ে, আমি বলছি বাবা ওগুলো তো আমাদের খাওয়া, ওটাও এখান থেকে কচু নেবে। এই আবার ভুল বেগুন তোলা। আমি থোপা ফেলতে ফেলতে চলে এসেছি না, ওই তোমার সবসময় ওরকম হয়। এই গাছটা বিশাল ঝাঁকা লইতে হয়নি রে বাবা। তুমি তুমি এত বেগুন দেখালো, এইটা দেখতে পাওনি? কত বড় হয়ে গেছে, তুলে ফেলো তুলে ফেলো। ওই পাতার আড়ালে আমিও জানি না, আমি বলি এত ঝাঁকা। আর এগুলো চেক করতে হয়। দেখো এই বেগুনটা দেখে রেখেছি যে বড় হচ্ছে, আর এইটা নরম কিন্তু একদম তুলতুলে, আড়ালে বড় হয়েছে। এত তো পাবো আমি জানি। আর এইখানে এই গাছটা শুকিয়ে যাচ্ছে কেন গো? এই পাতা ডাটাগুলো কোনো একটা প্রবলেম হয়েছে। এনের মাথায় শুকিয়ে যাচ্ছে, এগুলো জালি। এই গাছটার থেকে কথা বল। এই তো এধারে বেগুন দেখা যাচ্ছে। ওইখানের গাছে দেখো তার লম্বা হলেও একটু মোটা হয়েছে, আর এই গাছটা লম্বা যেমন সরু তেমন। এতে অনেক ফুল এসছে, বেগুন ছোট। এই তলায় একটা বেগুন মনে হচ্ছে। না না না, হয়নি। আর এইটা তোলা যাবে? এই পাশে একটা। ও বাইরে দিয়ে দেখা যাচ্ছে পুরো ফাঁকা। পুরো ফাঁকা। একটা বিশাল গম গম আপ্যায়ন। শুধু দিদি বাইরে ছিল বলে আমরা এ মাথাতেও ছিলাম। ও মা, মা গো, এই তো বেগুন। মর্নিং দিদি। সুমনদা বাবলিদিরা ওঠেনি এখনো। বাবা কখন দুধ তৈরি করতে গিয়ে দুধ ফেলেছে, নাহলে এত পড়ে দুধ পড়ে হয়ে গেছে, নাহলে কালো হবে কেন? তুমি বলছো গরম জলে গামলা বসানোর জন্য হয়েছে, গামলা বসানো। আমি দেখতেছি এখন এই ঢালা মতো পড়েছে, তার মানে এটা ওইটাই দিচ্ছি। তুমি এই বেগুনটা পোড়া দিলে আমার থোপায় চার দেওয়া। আর মেয়েটা উঠে গেছে, যাচ্ছি। ও কচুর মুখি এই জায়গাতে নিলে হয়ে যাবে তো। ওখান থেকে কটা নিয়ে বাবা চলে গেছে ও বাড়ি। ওদিকে কলার কাঁদি পেকে গেছে, সব পাখি এসে লাগছে। একসঙ্গে 4টে পাকবে আমি জানি। তো আমি সেদিন গেছিলাম, তারপরে মা যাবে এরকম একটা প্ল্যান, কিন্তু তার আগেই ওদিকে পেকে যাচ্ছে। ফোন আসলো
কাটাও বোধহয় হয়ে গেছে, ওরা কেটেছে। তো বাবা এখন গেছে। টানছে মনে হয়। টানছে না? কি হচ্ছে বলো তো, শীতকালের দিন এরকম কাঁকড়া এসে লেগে যায়। ফ্রিজ থেকে বার করা তো ওই চারটা ঠান্ডা। সকালবেলা নদী বাঁধের উপরে এসে দাঁড়ালাম। নদীতে জোয়ার হচ্ছে, কুয়াশাচ্ছন্ন নদী, ওপারটা ভালো করে দেখা যাচ্ছে না, ঝাপসা। আর এই কুয়াশার বুক চিরে আমাদের ট্যুরিস্ট বোট বেরিয়ে গেছে জঙ্গলের উদ্দেশ্যে, সজনেখালি হয়ে দোবাঁকি, সুধন্যখালি, বনবিবি ভারানি, পঞ্চমুখ, একেবারে নদীর যে মোহনা সেই জায়গা ঘুরে সন্ধ্যায় ফিরবেন। হিমা, গুড মর্নিং। গুড মর্নিং সোনামা, একগাল হাসি। গুড মর্নিং। হাসিটা জোরে দাও। এলে বাবা, মুখ চেপে এটা হাসি কে গো? পিসিমণির যাও কাছে পিসিমণির কাছে যাও। বসো। চলো ঘুরতে যাবো, ঘুরতে যাবো। এই যে যাচ্ছে। চলো ঘুরতে, চলো চলো, আমরা ঘুরতে যাচ্ছি। হ্যাঁ, টাটা বাবাকে টাটা করে টাটা। টাটা টাটা। আমি ঘুরে আসি। হে মানু, দিদি বসুন। প্লাস্টিকের গ্লাসই তো দিতে পারতে। বসুন, বসে খান। তোমার কি বলবো, তোমার কি বলবো। সুমনদারা ঘুমোচ্ছে। ঘুমোচ্ছে এখনো, একটু বেলা করে উঠুক আর কি। মা ওই পুকুরে আবার জাল পেতেছে তো, ওইদিকেও জাল পাতা দেখছে। ওদিকে জাল পাতা, এদিকে থুবো পাতা, কোথায় কি হয়। এই যে কলার কাঁদি এসছে এই মাত্র, ওই যে 3-4টে দেখছিলাম না, এই তার মধ্যে থেকে একটা। আর এইটা হচ্ছে দানা কলা, সেও পেকে গেছে। ও কালকে সব পেকে যাবে। এগুলো যা পাকলো পাকলো, ওই সুমনদারা চলে যাওয়ার সময় দরকার হাতে ধরিয়ে দেবো, যদি না খেতে পারে যেতে যেতে পেকে যাবে। মর্নিং। সুন্দরবনে এসে এত বেলা পর্যন্ত ঘুমোলে তো লস হয়ে যাবে, সময় বড় কম। মর্নিং বুঝু, ঘুম হয়েছে মা? বেশ বেশ। সকালটা কেমন লাগছে? নদীর ধারে যাও, হেঁটে এসো, কুয়াশাচ্ছন্ন নদী। সোনামা, তুমি কোথায় বসে আছো? পিসিমণির কোলে? ওরা তো সকাল সকাল বেরিয়ে গেছে জঙ্গলে। হ্যাঁ, কলাপের জন্য দার্জিলিং থেকে ওয়াও, আমি দার্জিলিং এর চা ছাড়া খাই না। অনেক কিছুই আমার হাতে ধরিয়ে দিয়েছে, প্রচুর খাবার দাবার ভিতরে। বেশ, উপহার, ভালোবাসা। মা এদিকে পান নিয়ে বসেছে, এদিকে চা ওদিকে এক দফায় হয়েছে আর এখানে এক দফায় হচ্ছে। সুমনদা, বাবলি দিরা দিদি আবার সবে ঘুম থেকে উঠলেন। সৌরভের কিছু নিয়ে আসতে পারেনি বলে টাকা দিয়ে দিলে পছন্দ মতো কিনে নেওয়ার জন্য। কি দরকার আছে সবার কোনো ইয়ে নেই। যাও। জিনিস আনা হয়েছে ওর জন্য, একটুখানি জামা। কলাপের জন্য দার্জিলিং থেকে চা। এই চা, সামান্য এই তো প্রাপ্তি, এগুলো প্রীতি, উপহার, এগুলো অমূল্য। বনু কি খাবে, চা খাবে নাকি দার্জিলিং চা? হ্যাঁ, ওই দার্জিলিং থেকে আমি একটা ভিডিও দেখছিলাম, দার্জিলিং এ আমরা চা পাতা আনতে গিয়েছিলাম। সোনামারি, বড় হও, তোমাকে নিয়ে যাব আমরা দার্জিলিং। একদম একদম এসছি। চা খাওয়া পড়াশের হয়ে গেছে 1 গ্লাস। দিদি আমরা ও মাথায় খেয়েছি। হ্যাঁ, আমি একটু চাটা ওইখানে রাখি। দিদি একটা নেবেন না? হ্যাঁ হ্যাঁ, কেন হবে না।
লাল চা যত খুশি খান, দুধ চা করতে তো পারেন না। দুধ চাটা আমিও খাই না, তবে কালকে বাজারে গিয়ে খেলাম অনেকদিন পরে। কালকে সুমনদাকে বাজারে নিয়ে গেছি, শুধু কানুদার সঙ্গে দেখা হয়নি, সাধু কাকা, প্রদোষ দা, তুমি যে বেরোচ্ছিলে সেই সময় হেভি রাগ হচ্ছিল কিন্তু সবাইকে নিয়ে যেতে পারিনি। আমি এখন বলছি ওকে যে বলছি তো চুড়িদার পরের বারে যখন আসবেন সবাইকে নিয়ে বেরোবো না। পরের বার কেন বলছি, পরের বার আমি একটা টোটো নেব, কারণ আমার স্কুটির পেছনে বা বাইকের পিছনে জায়গাটা বড় কম। না, আমি বলছি দিদি চুড়িদার পরে থাকবে আর আমি দরকারে চুড়িদার পরে নেবো না শাড়ি, চলো দুজনকে নিয়ে দিদি ও বাড়ি যাওয়ার কথা বলছিলাম। না সেটা যাব, সেটা আজকে ও বাড়িতে যাব। না হলে এই যে যাচ্ছে তুমি বলছো পরের বার টোটো নেবে, তো সে তো এখন আবার এই আবার 2 বছর পর। না, সুমনদা বাড়িতে এসে এক রাত কাটিয়ে দেবো হ্যাঁ, সুমনদা, কমল, আমরা কালকে পুকুর পাড় দিয়ে হেঁটে নতুন জায়গার ওখান থেকে ঘুরে ফিরে দিদিও আরো 2 বছর পরে আসলে আরো একটু এরকম হয়ে যাবে, বড় হয়ে যাবে। তুমি আর কি করবে 2 বছর পর আমি জানি না। মাধ্যমিক পরীক্ষা দিয়ে আসবে ও একবারে। হবে না ওরকম করে, দেখা যাক। পড়াশোনা করতে হবে। দেখ, পড়াশোনার চাপ বাড়ছে আস্তে আস্তে। হ্যাঁ, পড়াশোনার ওদের চাপ তো চেয়েও বাড়বে। প্রচুর পড়াশোনার চাপ, হ্যাঁ। যারা অনেকে হয়তো ধারণা নেই, কিন্তু পড়াশোনা যারা মানে সেইভাবে একটা কেরিয়ারটাকে পড়াশোনার দিকে নিয়ে যেতে চায়, তাদের জন্য বেশ চাপ ভালো তো চাপ। স্বাভাবিক। প্রত্যেক যে দেশ সারা পৃথিবীকে সম্মানিত করে নোবেল দিয়ে, সেই দেশের এডুকেশন ভালো তো হতেই হবে। হ্যাঁ, এবং ওখানকার এডুকেশনের মেন ভিত্তিটাই হচ্ছে খুব প্র্যাকটিক্যাল, মানে বই মুখস্থ করা হ্যাঁ। বিদ্যাটা খুবই কম আছে। কিছু জিনিস তো মুখস্থ রাখতেই হয়, হ্যাঁ, কিন্তু বেশ কিছু জিনিস আছে যেগুলো এমন ভাবে ওদের করায় যেটা মানে গেঁথে যাবে মনে গেঁথে যাবে। এবং আচ্ছা, ওখানে আমাদের এই ইন্ডিয়াতে যেমন মাধ্যমিক পরীক্ষার পরে আর্টস, সায়েন্স, কমার্স ভাগ হয়ে যাচ্ছে, ওদেরও কি মাধ্যমিকের পরে ওই একই রকম? সেম। আচ্ছা আচ্ছা, তার মানে বেসিক জায়গাটা বোধহয় সমস্ত দেশে একই রকম আছে। মানে একটু একটু চেঞ্জ হ্যাঁ, একটু একটু চেঞ্জ তো থাকবেই। আমাদের 10+2 হ্যাঁ। ওদের 9+3 এটা আচ্ছা আচ্ছা, মানে মাধ্যমিকটা আমাদের এখানে 10 ক্লাস 10-এ উঠলে মাধ্যমিক। মানে আমাদের ভাগটা হচ্ছে হ্যাঁ। 10+2 2 11 12 11 12। ওদের তা না, ওদের 9 পর্যন্ত 9+3। আচ্ছা আচ্ছা, মানে আমাদের এখানকার যদি বলো 10 11 ওরা 12 10 11 12 একসাথে পড়ে একসাথে পড়বে। এবং এই পরীক্ষা হবে, তারপরেই ওরা ওদের ক্যারিয়ার যেটা সেটা চুজ করবে। সেখানে এখানে জয়েন্ট পরীক্ষা হয়। ও ওখানে এই জয়েন্ট এন্ট্রান্স আমাদের এখানকার আদলে ওখানে জয়েন্ট এন্ট্রান্স রয়েছে বোধ। না, এরকম কোনো পরীক্ষা নেই। এটা দিয়ে ও কখনো ক্যারিয়ার ডাক্তার বা ইঞ্জিনিয়ারিং চুজ করতে পারবে না। আচ্ছা ওটা ডাক্তারি যারা পড়বে তাদের যা রেজাল্ট হবে তার উপর ডিপেন্ড করবে। আরো কিছু বেশ পরীক্ষা আছে যেগুলো ওদের দিতে হবে, 1 বছরের কোর্স আছে, করতে হবে। এই তবে যে কি ওরা মাধ্যমিক বা বলে ন্যাশনাল এক্সাম, হ্যাঁ। এটা যে দেবে, এই ন্যাশনাল এক্সাম দেওয়ার পরে এর একটা স্কোর হবে, এবং সেই স্কোরের সঙ্গে আরো এই পয়েন্ট বাড়ানোর জন্য অনেক এক্সট্রা এক্সাম হয় বা আচ্ছা, কোর্স আচ্ছা, হয়, আচ্ছা। সেগুলো ওরা করতে পারবে পড়ার সাথে সাথে। এইগুলোকে জমা করে, এগুলো সব একটা ব্যাংক আছে এই পয়েন্টসের, এইগুলোকে জমা করে কারোর যদি ন্যাশনাল এক্সামে ধরো খুব ভালো হয়ে গেল, হ্যাঁ। তার আর ওই পরীক্ষাগুলো দেওয়ার প্রয়োজন নেই, অলরেডি ব্যাংকে অনেক পয়েন্ট হয়ে গেছে, সেখান থেকে আচ্ছা আচ্ছা আচ্ছা, কারোর একটু কম থাকলো কোনো সাবজেক্ট, তখন ওইভাবে জমা করে এই যে 12 হবে, তারপরেতে ওরা যদি ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, লয়ার, অ্যাকাউন্টেন্সি, তোমার অনেক কিছু আছে আজকাল তো অনেক রকম অনেক সাইটও বেরিয়েছে নতুন নতুন, ইয়ে পলিটিক্যাল প্রযুক্তি। সায়েন্স বা প্রযুক্তির ওপরেতে, টেকনোলজি যেটাকে বলছে, তো বা নেচারের ওপরেতে ওখানেতে খুব ভালো ভালো কোর্স আছে যেগুলো তোমার ন্যাচারাল যে সমস্ত রিসার্চ সমস্ত উপরেতে এগুলো করতে পারে আর কি। তো এর জন্য এই পরীক্ষাগুলো দিতে হবে, এবং পরীক্ষাগুলো বেশ টাফ। এই কারণেই আমি বলছি, আমি ওকে একটু পড়াই বলে, আচ্ছা এখানে যেমন বেশ কিছুটা জিনিস আমি এখন জানি না, আগে আমাদের সময় বলছি মুখস্থ করে আমরা লিখতাম। বা আমরা জানতাম যে এই ধরনের প্রশ্ন আসবে, এই ধরনের প্রশ্নের এই ধরনের উত্তর হয়, প্র্যাকটিস করতাম। এদের কিন্তু সেরকম না। এদের একটা বিষয় শেখানো হলো প্যারালালি। আমি বলছি একটা উদাহরণ, এদেরকে বলে তোমরা একটা পুরো গল্প লেখো, মানে 5-6 পাতার গল্প, আচ্ছা
সেই গল্পটা তোমার মৌলিক গল্প হতে হবে এবং তার গল্পের নাম থেকে স্ট্রাকচার এবং গল্পটা কিভাবে শুরু হচ্ছে, কিভাবে আস্তে আস্তে ক্লাইম্যাক্সে যাচ্ছে, কিভাবে আচ্ছা, সমাপন আচ্ছা, হচ্ছে, এইগুলো পুরো স্ট্রাকচার করে প্রপারলি লিখতে হবে। সেটা সুইডিশ ভাষায় হোক বা ইংলিশে হোক, আমি দেখেছি এই ল্যাঙ্গুয়েজে প্রত্যেকটা জায়গাতে এইরকম ভাবে ওদের লিখতে হয়। সেই গল্পটা যে লিখছে এটা তো কোনো মুখস্থ ব্যাপার নয়, এটার মৌলিক গল্প হতে হবে এবং সেখানেতে ওদের নিজেদের চিন্তা ভাবনা। মানে খানিকটা এটা ওখানে ক্রিয়েটিভিটি ওখানে তৈরি হয়ে যাচ্ছে, একটা সৃজনশীলতা বা খানিকটা সেই পিএইচডি করার মতো একদম মৌলিক কিছু তাকে করতে হবে। এই জিনিসগুলোর ফলে ওরা নিজেরা ডিসিশন নিতেও খুব ভালো পারে এবং আমরা বলি যে খুব ছোটবেলা থেকে নিজেরাই সবকিছু আমাদের যেটা একটা ভিতরে থাকে, বাবা মা যা বলবে একদম উচ্চ মাধ্যমিক কলেজ পর্যন্ত গিয়ে বাবা মার কথাতেই সবকিছু হচ্ছে, চাকরি জীবন সবকিছুই হচ্ছে, ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার। ওরা নিজেদের ডিসিশনটা কিন্তু এই ছোট বয়স থেকে খুব তাড়াতাড়ি নিতে শিখে। এটা দেশি মুরগির ডিম সেদ্ধ হয়েছে, আমার আগে একটু খাইয়ে কচু সেদ্ধ ভাজা লঙ্কা দিয়ে, ওদিকে লঙ্কা ভাজা চাপিয়েছি, আর এদিকে সোনামার ডিম সেদ্ধ, আবার বেগুন পোড়া, বেগুন আলু পোড়া। ভাতে। সুমনদা আর আমি সকালবেলা চলে এসেছি বাজারে একটু মাছ কাঁকড়া নিতে, নেওয়া হয়ে গেছে, চলে যাব। আর আমাদের প্রদোষদা রয়েছে, দেখা হয়ে গেল, ফোনে ব্যস্ত আছে। স্যার আমরা কিন্তু বিদায়ী হচ্ছি, আপনাদের যেটা নিয়েছে সেটা নিয়ে বিদায় হবো, পরে এগুলো সমস্যা আছে। একদম। বিকালে তো বলতে পারবো না, সন্ধ্যাবেলার দিকে চেষ্টা হবে একদম তো। সন্ধ্যার সময় ফাঁকা থাকবো। আর আমাদের কানুদার দোকান শনিবার কালকে চলে গেছে সোনারপুর, বন্ধ। সুমনদা, হ্যাঁ বলো। বাজারে আমরা দাঁড়াতে পারবো না, হ্যাঁ আমাদের এখনই যেতে হবে, আমাদের এক্ষুনি যেতে হবে, সুস্মিতা অপেক্ষা করছি। একদম গিয়ে আমাদের ব্রেকফাস্ট। এই যে দু রকম মাছ নিয়ে এলাম, কাঁকড়াটা অর্ডার করে এসেছি, আসবে তো, আসবে। আর দেখি আমার ভুজু মায়ের এটা পছন্দ হয় না। কই সে গেছে সে আর সৌরভ গেছে একটু গ্রাম ঘুরে দেখতে। এই রে, খাওয়া বাদ দিয়ে আবার সেই গ্রাম ঘুরে দেখতে গেছে দিদিকে নিয়ে। দিদি এসছে বিদেশ থেকে, সেই আমন্ত্রণ কবিতা ছিল না জসিম উদ্দিনের, তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে, সেই কবিতার মতো গ্রাম ঘুরিয়ে দেখা। বলছে একটু সাইকেলের পিছনে বস না দিদি, বলছে না আমি বসবো না, ভয় লাগছে পড়ে যাই যদি। সাইকেল নিয়ে গেছে, বলছে বস বস, বলছে না আমি পড়ে যাবো। সাইকেল না, কত দূরে যাবে? এই যে এবার মাম্মা নেবে তো, দুটো ভাত দিয়ে নি, মাম্মা নেবে। কান্নাকাটি হচ্ছে, ও চান করবে এইবারে, আস্তে আস্তে বেলা বাড়ছে। সকালবেলার খাওয়া দাওয়া হচ্ছে ডিম আলু মাখা, বেশ। বুঝু খেতে বসো। কচু মাখা, এখানে আছে কচু মাখা ভাজা লঙ্কা দিয়ে, আর এখানে রয়েছে বেগুন পোড়া। ব্যাস, পুরো বিদেশে থাকলেও দেশীয় সত্তাটা রয়ে গেছে খাওয়া দাওয়ার প্রতি। সৌরভ বসে যাও। দেখো দেশে বিদেশে থাকে চাকরি সূত্রে, হ্যাঁ, হয়তো মেয়েকে আরো ভালো করে সুন্দর করে বড় করার জন্য একটা চিন্তা ভাবনা নিয়ে ওর চাকরিটা তো দুবারে থাকতে হয়। মনটা খাঁটি বাঙালি, সেটা তো থাকতেই হবে, না হলে তো। বরং আমরা এখানে বাংলায় থেকে আমরা বাঙালি সত্তাটাকে একটু ভুলে একটু অন্য কালচার নিজেদের মধ্যে আনার চেষ্টা করি। কিন্তু দুর্গাপূজার সময় সুমন দ্বারা দেখি টেম্পারেচার যখন ওই 7-8, তখন পাতলা পাঞ্জাবি ধুতি পরে দুর্গাপূজায় অঞ্জলি দিচ্ছে, সুইডেনে দুর্গাপূজা করছে। তো যারা বিদেশে থাকে বাঙালিয়ানাটা তাদের ভিতরে অনেকটা বেশি এই বাংলায় থাকা মানুষের থেকে। বাঙালি আলাদা তো আমরা অনুভব করি, একদম একদম, প্রত্যেক ওটা একটা দিন সত্তা, ওটা একটা সত্তা। আর যারা বাইরে থাকে তাদের আরো বেশি করে অনুভব হয়। একদম। বাংলার বাইরে না থাকলে আমি বাঙালি না, এইটা আমরা বোধহয় ভুলে যাই। হ্যাঁ, এটা হচ্ছে কচু সিদ্ধ, এটা তুমি দিয়ে ভাতটা মাখো আর এগুলো অল্প অল্প করে টেস্ট করো।
ভালো, সবই ভালো। কালকের জন্য বুঝু চিংড়ি দিয়ে কিন্তু ভালো খায়নি, ওই মাছও ভালো খায়নি। মিথ্যে কথা বলছো তুমি। এই যে বলছিল না মাঝখানে যে বলতে হবে না, মেমোরি লস, বলতে হবে না। আর মেমোরি লস হচ্ছে না। এই যে সুন্দরবনের একেবারে মোটা চালের ভাত আর সঙ্গে পুঁটি মাছ কই মাছ খেয়েছে না, মেমোরি ঠিক বলেছো। মেমোরি রিকভার করেছে সব। দিদি ওটা কিন্তু হাঁসের ডিম। হ্যাঁ বদি, তুই একটু ডিম খা, তুই তো এমনি, তুই তো এমনি, তোমার বোনের জন্য খুব ভালো। তুই তো এমনিতেই একটুখানি আগে দিতে দাদা সত্যি কথা। ও নিজে খাবে না, আমি ওই আলুতে দিয়েছি, মাখা করেছি, গোটা রাখছিলাম তার রাখিনি, তারপরে ভাবছি দুটো অন্তত রাখি দুই ভাই বোনের জন্য, কিন্তু আমরা কিন্তু পান্তা ভাত খেয়ে বেরিয়ে যাবো। আচ্ছা আচ্ছা। দুটো ডিম দুপুরের খাওয়া বেলা হয় হোক, কিন্তু আমরা এই খেয়ে দিয়ে ওই জিনিসপত্রগুলো নিয়ে বেরোবো। ওনাদেরকে তো ওইখানে খেতে দিয়েছি, আর তড়িঘড়ি করে খাওয়া চলছে আমাদের কর্তাগিন্নি দুজনের এক পাতে মাখিয়ে ঝটপট করে খাওয়া চলছে। আবার আমার মুখ নড়ছে তো বলবো না, আড়ালে কি হচ্ছে না, আচ্ছা ঠিক আছে। তাই সেটা হচ্ছে, খাওয়া দাওয়াটা শেষ করব, আবার মাছ ধরার ব্যাপার আছে, রান্না বান্না আছে, আবার পাড়ায় যাওয়ার ব্যাপার আছে, মানে অনেক কিছু কাজ আজকে সারাদিনে। তো কোনটার পর কোনটা কি করব এখন আস্তে আস্তে হবে, আর তার কিছু কিছু তো পরপর আপনারা দেখতে পাবেন। তো এই পর্বটা এখানে শেষ করবো। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে, আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।